আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 2 অর্থাৎ উচ্চতর গণিতের টাইপ 2 এর স্পর্শ বহিঃস্পর্শক অন্তঃস্পর্শ সম্পর্কিত কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। তো চলো প্রশ্নগুলো সমাধান করা যাক। আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 1 একক, 2 একক এবং √5 একক হলে 1 একক ও 2 এককের অন্তর্ভুক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? এটাকে তুমি দুইটা প্রসেসে এটা বের করতে পারবা। প্রথম পদ্ধতি দেখাই যে তুমি যদি দুইটা বাহুর দৈর্ঘ্য জানো, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা, হাফ ইন্টু এ বি সাইন থেটা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ ইন্টু এ বি সাইন থেটা। এখন এই সাইন থেটাটা হচ্ছে আমাদের কোণের মান। খেয়াল করে দেখো, এখানে তোমার ক্ষেত্রফল তুমি এখানে বের করতে পারবা, কারণ কি 1, 2 এবং √5 তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, তার মানে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যে ক্ষেত্রফলটা এখানে তুমি বের করবা, সেই ক্ষেত্রফলটা সমান করে দিয়ে তুমি এখানে এ আর বি মানে 1 আর 2 বসায় দিয়ে এখান থেকে থিটার মানটা অনায়াসে বের করতে পারবা। এটা একটা প্রসেস। আর একটা প্রসেসে আমরা সহজে যেহেতু এই মানটা বের করতে পারবো, তাই আমি এই লং প্রসেসে গেলাম না। দেখো, একটা বাহু হচ্ছে 1, আরেকটা বাহু হচ্ছে 2, আরেকটা হচ্ছে √5। তুমি দেখো তো, ছোট দুইটা বাহু হচ্ছে এটা, তাহলে 1 স্কোয়ার করলে কত হয় আর 2 স্কোয়ার করলে কত হয়? দেখো তো, তুমি এখানে 5 পাও কিনা? 5 পাও, হ্যাঁ। এবার √5 স্কোয়ার করলে কত হয় দেখো তো, এখানেও তুমি 5 পাও। তার মানে দুইটা বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, তার মানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলো? ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটু দেখায়, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ধরো এটা সমকোণ হলে এটা 1, এটা 2, তাহলে এটা হচ্ছে √5। এখন 1 এবং 2, এই 1 আর 2 এই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ চাওয়া হয়েছে, তার মানে পিথাগোরাস যেহেতু মানে ত্রিভুজটি সমকোণী, তাহলে 1 আর 2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি। আর আগে যে প্রসেসটা দেখানো হাফ ইন্টু এ বি সাইন থেটা, সেক্ষেত্রে আমাদের এই কোণ অথবা এই কোণ যদি জানতে চাইতো, এগুলো আমরা মানটা জানি না। আর 90 ডিগ্রি সমকোণটা তো আমরা জানি, হ্যাঁ। তো সমকোণটা তো আমরা জানি, 90 ডিগ্রি দিয়ে দিলাম। যদি এখানে এই কোণ অর্থাৎ √5 আর 2 এর মধ্যবর্তী কোণ চাই, তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করে এই মানটা বের করতে পারতাম। তো আমাদের এখন কোণ হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্সার চলে আসছে, আর কোনো কথা বানানোর প্রয়োজন মনে করছি না। তো আমরা এখানে এটাকেই অ্যান্সার করে দিলাম যে 90 ডিগ্রি। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি যে একটা 2.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত। দেখো, এখানে ডেটা হচ্ছে একটা 2.5, 3.5, 4.5 ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা যে উৎপন্ন ত্রিভুজ হয় তার পরিসীমা কত? একটু এক্সাম্পল দিয়ে প্রথমে একটু টাইম নেব তোমাদের কাছ থেকে, তারপরে দেখবা যে শর্টকাটে তুমি এগুলো অ্যান্সার করতে পারবা। তো একটু আমরা যদি একটু দেখি যে তিনটা কিসের কথা বলা হয়েছে, বৃত্ত। তো একটা বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, নাও এটা 2.5 সেন্টিমিটার, ওকে। এবার আমরা আরেকটা বৃত্ত নিব, যে বৃত্তটার ব্যাসার্ধটা ধরো যে 3.5 সেন্টিমিটার। তো আরেকটা বৃত্ত মনে করো যে এটা 3.5 সেন্টিমিটার, একটু বড় হবে, এই যে নিলাম। আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে তোমার 4.5 সেন্টিমিটার। তো আরেকটা বৃত্ত আমরা অন্য একটা রঙে নিয়ে নিই। ধরো যে এখানে আরেকটা বৃত্ত হচ্ছে এই যে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তো আমার চিত্র যদি বেশি বড় হয়ে যায় তো সমস্যা নাই, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে তিনটা বৃত্ত দেখতে পাচ্ছ, আমি তিনটা বৃত্তের কেন্দ্র যদি একটু দিয়ে দিই, এটার একটা কেন্দ্র, এটার একটা কেন্দ্র, আর এটার একটা কেন্দ্র। তো এখন বলা হয়েছে কি কোশ্চেনে যে এদের কেন্দ্রত্রয় যদি যোগ করো তাহলে তুমি যে ত্রিভুজটা পাবা। একটু মনোযোগ দাও, এখান থেকে যোগ করলাম এই পর্যন্ত, এখান থেকে যোগ করলাম এই পর্যন্ত, আর এখান থেকে যোগ করলাম এই পর্যন্ত। মনে করো এটা এ কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ, এটা বি কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ এবং এটা সি কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ। দেখো, প্রথম ত্রিভুজের যে ব্যাসার্ধ আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রথম ত্রিভুজের ব্যাসার্ধ হলো 2.5, তার মানে এটা কিন্তু 2.5 সেন্টিমিটার, এটাও কিন্তু 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই পর্যন্ত ব্যাসার্ধ, এই পর্যন্ত ব্যাসার্ধ। তারপর একটা 3.5, তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো 3.5 সেন্টিমিটার। তাহলে এটা কি হবে? এটাও 3.5 সেন্টিমিটার হবে। এবার দেখো, এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কত? এটা হচ্ছে তোমার 4.5 সেন্টিমিটার, আর এটাও কিন্তু 4.5 সেন্টিমিটার। একটু খেয়াল করে দেখো, 2.5 আর 3.5 একটা বাহুর দৈর্ঘ্য কত আসে? 2.5 প্লাস 3.5 ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6, মানে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, এবি বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো 2.5, 5 আর 4.5, তাহলে আমরা পাচ্ছি 7, 4 আর 2, 6 আর 7, তার মানে 2.5 প্লাস 4.5 ইজ ইকুয়ালস টু 7।
তার মানে এসি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমি হচ্ছে 7 সেন্টিমিটার। আর এখানে দেখো 3.5 আর 4.5 মিলে 8 হবে। 3.5 প্লাস 4.5 ইজ ইকুয়ালস টু 8, তার মানে বিসি ইজ ইকুয়ালস টু 8। এখন যদি পরিসীমা বলা হয়, পরিসীমাটা অ্যাকচুয়ালি কি? পরিসীমাটা হচ্ছে তিনটা বাহুকে যোগ করে দেবা, এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে এসি ইজ ইকুয়ালস টু কত আসছে? একটা হচ্ছে এ বির মান হচ্ছে 6 প্লাস এই বিসির মান হচ্ছে 8 প্লাস এসির মান হচ্ছে 7। তাহলে যোগ করে দাও, 6 প্লাস 7 প্লাস 8 ইজ ইকুয়ালস টু 21। কত পাচ্ছি বলো তো? 21। এই 21ই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার, 21। তাহলে আমরা বুঝলাম যে তিনটা ত্রিভুজ যদি এভাবে তার মধ্যবর্তী যে কেন্দ্রগুলোকে যোগ করে দিলে যে ত্রিভুজটা পাওয়া যায়, তার পরিসীমাটা আমরা এইভাবে বের করতে পারবো। এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাবো। শর্টকাট বলতে আমাদের আসলে এমসিকিউ সলভ করার জন্য এত টাইম হয় না। তো শর্টকাটটা কি দেখো, এইখানে হচ্ছে 2.5 আর এখানে হচ্ছে 2.5, দুইটা। এখানে 3.5, এখানে 3.5, কয়টা? দুইটা। এখানে 4.5 আর এখানে 4.5, কয়টা? দুইটা। তাহলে আমরা যদি এক কাজ করি, দেখো 2 ইন্টু এই সবগুলোকে যোগ করে দিই, 2.5 প্লাস হচ্ছে 3.5 প্লাস হচ্ছে 4.5, একদম তুমি সরাসরি কিন্তু এই মানটা পেয়ে যাবা। এটাকে একটু ডিটেলসে কেন বুঝাইলাম, কারণ এর পরবর্তী কোশ্চেনগুলো যেন আমরা সহজে অ্যান্সার করতে পারি। তাহলে 2.5 প্লাস 3.5 প্লাস 4.5 ইজ ইকুয়ালস টু 10.5। এই দেখো 10.5। তো এর সাথে এই 2টাকে গুণ করে দাও, এই যে 2টা ছিল এই ভিতরে যোগ করে পাইছি আমরা এটা। তাহলে 2 ইন্টু 10.5 ইজ ইকুয়ালস টু 21। দেখো কত সহজে অ্যান্সারটা পাওয়া যায়, চিত্র আঁকা লাগে না, কিছু করা লাগে না, আমরা জাস্ট 2 ইন্টু বাহুগুলোকে যোগ করে দাও, দেখবা যে তুমি অনায়াসে তার পরিসীমাটা পেয়ে গেছো। যেহেতু আমরা পরিসীমাটা পেয়ে গেছি, এর পরের কোশ্চেনগুলো আমরা একই প্রসেসে সলভ করব, আমাদের টাইম বেঁচে যাবে। ওকে, প্রথমটা এই জন্য একটু ভালো করে বুঝে নিলাম। পরে আর একটা কোশ্চেন দেখো, আমরা একই ধরনের কোশ্চেন অনেকবার পাবো, কারণ এগুলো বোর্ডে প্রচুর পরিমাণ আসে। তো এইখানে আমি একটা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্তকে পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? একদম সেম প্রসেস। এই যে 2 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য কত, দেখো এখানে আমরা হিসাব করব শুধু 2 ইন্টু একটা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার যোগ হলো 4 সেন্টিমিটার যোগ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে হিসাব করলে কত পাচ্ছ? 2 ইন্টু 3 যোগ 4 যোগ 5, 3 যোগ 4 যোগ 5 ইজ ইকুয়ালস টু 12। এই লিখলাম 12। তাহলে 12 গুণ 2, 12 দুগুণে কত? 24। এই 24 সেন্টিমিটার হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা কোনটাকে অ্যান্সার দেব? অ্যান্সার দেব হচ্ছে 24 সেন্টিমিটার। এইবার আমরা যদি 20 নাম্বার প্রশ্নের দিকে দেখি, 20 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে। তো 20 নাম্বার প্রশ্নে বলছে যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? আমরা এখন আর ওই ত্রিভুজ আঁকবো না, আমরা শর্টকাট শিখে ফেলেছি। তাহলে 2 ইন্টু 6 প্লাস 7 প্লাস 8, এই যে সুন্দর একটা ফর্মুলার মতো করে ফেলছি। তাহলে 2 ইন্টু আমরা কি করব? 6 প্লাস 7 প্লাস 8 ইজ ইকুয়ালস টু 21। তাহলে 21 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 42। পাচ্ছি কত? 42। এই যে 42 আমি বের করলাম, এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তাহলে 42 কোথায় আছে? দেখো গতে। তাহলে যেহেতু গতে আছে, এই গই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নে চলে যায় কোশ্চেন নাম্বার 21, একই ধরনের কোশ্চেন। 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? তো পরিসীমা যদি বের করতে হয়, আবার আমরা সেম প্রসেসে কোশ্চেনটা সলভ করব। দেখো, তো আমাদের এখানে 2 ইন্টু কত? একটা হচ্ছে 8, লিখলাম 8, একটা হচ্ছে 10, এই যে 10, আরটা হচ্ছে কত? 14, এই লিখলাম 14। তাহলে চলো 2 ইন্টু আমরা এগুলোকে যোগ করে দিই, 8 যোগ 10 যোগ 14 ইজ ইকুয়ালস টু 32। এই নাও 32। 32 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 64। 64 আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমাদের 64 সেন্টিমিটার কোথায় আছে বলো তো? দেখো ঘতে। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। এই ঘতে আমরা পাচ্ছি হচ্ছে 64 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22তে আমরা কি পাচ্ছি বলো তো? এই দেখো, কোশ্চেন নাম্বার 22তে আমরা পাচ্ছি কি? আবারও একই ধরনের প্রশ্ন, একটু পার্থক্য আছে। এখানে বলো দেখো 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এটা কিন্তু ব্যাস, আমাদের লাগবে ব্যাসার্ধ। তাহলে এক কাজ করি, এই ব্যাস 2 ইন্টু ব্যাসার্ধ দরকার, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, এই হলো ব্যাসার্ধ।
10কে 2 দিয়ে ভাগ করলে 5, এই 5 হচ্ছে এটার ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ, সবগুলো ব্যাস, আমি সবগুলো ব্যাস থেকে কি বের করছি বলতো, ব্যাসার্ধ। আচ্ছা, এবারে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7। ওকে, তাহলে 2 ইন্টু, চলো যোগ করি, 4 যোগ 5 যোগ 7 ইজ ইকুয়াল টু 16। এই যে 16 ইন্টু 2, 32। আমাদের প্রশ্নের উত্তর কত, 32। 32 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা 32। তো এখন আমরা কোশ্চেন নাম্বার 23 দেখবো। কোশ্চেন নাম্বার 23-তে বলা হয়েছে কি যে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং হচ্ছে 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং আমরা জানি যে পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়, এটা তোমরা এই বাহুর দৈর্ঘ্য দেখলে বুঝতে পারবা। তো মনে করো যে এটা হলো 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার ও ত্রিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, এই কোণটা সমকোণ। তো আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, আগে আমার দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তটা কি, অন্তবৃত্ত হচ্ছে ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত থাকবে। ধরো ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত আছে এরকম, এই বৃত্তের তোমাকে হচ্ছে বের করতে বলা হয়েছে যে এই বৃত্তের যে ব্যাসার্ধটা কত। তো এই বৃত্তের ব্যাসার্ধর সাথে রিলেটেড আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করা জরুরি। ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারলে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা খুবই সহজ। দেখো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, একদম নর্মাল। এটা হচ্ছে ভূমি 12 আর উচ্চতাকে ধরো 5, তাহলে 12 গুণ 5, তাহলে 5 12 60, তাকে 2 দিয়ে ভাগ করলে 30। এই 30 হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধের সূত্র জানি যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আর ইকুয়ালস টু ক্ষেত্রফল এরিয়া ডিভাইডেড বাই এস। এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস কি, অর্ধ পরিসীমা। এখন এস কিভাবে বের করব, এস হচ্ছে এই দেখো এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2, তার মানে 5 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 13 ডিভাইডেড বাই 2। তো এই টোটালটাকে যোগ করলে আমরা পাই কত, 30। দেখো 30 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 15। এই দেখো 15, কত পাইলাম, 15। আচ্ছা, তো ক্ষেত্রফল আমরা কত পাইলাম, ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 30। তো এখানে 30 ভাগ হচ্ছে এস এর মান হচ্ছে 15, তাহলে সমান সমান কত, 2। এই যে 2 সেন্টিমিটার, এটাই হচ্ছে এই যে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার বাহুবিষ্ট ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ চলে আসছে 2 সেন্টিমিটার, আমরা এটাকে অ্যান্সার বলতে পারি। এর পরের কোশ্চেন চলে যাব। পরের প্রশ্নটি বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্ত মনে করো, বাইরে যদি একটা বিন্দু থাকে, এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে তুমি সর্বোচ্চ একটা বৃত্তে 2টা স্পর্শক আঁকতে পারবা। স্পর্শক হচ্ছে এমন এক সরলরেখা, ধরো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটা বহিস্থ বিন্দু, পি থেকে পি একটা স্পর্শক হতে পারে ওই বিন্দুতে, আর বি বিন্দুতে পিবি একটা স্পর্শক হতে পারে, আর কোনো স্পর্শক হতে পারে না। কারণ একটা সরলরেখা বৃত্তের পরিধিস্থ মানে পরিধির উপরে একটা মাত্র বিন্দুকে স্পর্শ করলে সেটা হচ্ছে স্পর্শক, একের অধিক বিন্দুকে স্পর্শ করলে সেটা স্পর্শক না। তো এইখান থেকে অন্য কোনো সরলরেখা তুমি যদি টানো, সেটা বৃত্তকে এ আর বি যেহেতু স্পর্শ করে আছে আর স্পর্শ করতে পারবে না, তাহলে আমরা বুঝলাম যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়। পরের প্রশ্নটি যদি আমরা একটা দেখি, পরের প্রশ্নটি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কোশ্চেনে বলা হয়েছে কি যে এ কেন্দ্রবিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার। এ কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ধরো যে এটা এ কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এর ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার। একটু বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে তোমাদের। আর একটা হচ্ছে বি কেন্দ্রবিষ্ট বৃত্ত, তার ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। তো আমি আর একটা কালারের বৃত্ত নিই, এটার ব্যাসার্ধ কত সেন্টিমিটার বলো তো, 3 সেন্টিমিটার। ওকে, বৃত্ত দুইটা কি করছে, বহিঃস্পর্শ করছে। তো বহিঃস্পর্শ করলে এটা মনে করো এই বৃত্তের কেন্দ্র, আর এটা মনে করো যে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এখন আমরা কি করব, এই কেন্দ্র দুইটাকে যোগ করে দেব। কেন্দ্র দুইটাকে আগে যোগ করে নিই, তারপরে বাকি কথা পরে আসছি। তাহলে আমরা কেন্দ্র দুইটাকে কি করলাম বলো তো, যোগ করে দিলাম। এখন কোশ্চেনে বলছে কি যে এই যে এ কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। আর বি কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার, তাহলে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো। ওকে, আমরা পাইলাম। এবার 3 সেন্টিমিটার, এরা পরস্পরকে বহিঃস্পর্শ করলে এ বিন্দু থেকে বি কেন্দ্রবিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে আমি এখন কি করব, এই যে এ কেন্দ্র থেকে এই বি কেন্দ্রবিষ্ট বৃত্তের উপর একটা স্পর্শক আঁকবো। এই যে আঁকলাম মনে করো স্পর্শক, তার নাম দিয়ে দিই মনে করো এ, কি দিব এ, এটাকে ডি দিই, হ্যাঁ ডি, এডি, ডি বিন্দুতে স্পর্শক। এখন এই এডি এর লেন্থ যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটাকে আমি যোগ করে দিলাম। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, কি জানি, তোমরা কি জানো যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা হলো স্পর্শক। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখো,
তুমি এই জায়গাটায় পাচ্ছ কত সেন্টিমিটার বলো তো? 3 আর 2 5 সেন্টিমিটার। আর এইটা পাচ্ছ কত সেন্টিমিটার? যে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা 3 হলে এটাও 3 হবে, 3 সেন্টিমিটার। একটু খেয়াল করে দেখো, এটা সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহু এবি, এবি হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অ্যাপ্লাই করে দিই, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার লেখা যায়। তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার করো, এডির মানটা জানি না, এডির মানটা বের করবো। আর বিডির মান হচ্ছে 3, 3 উপর স্কোয়ার করো, তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয়? 25 ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার। আর এখানে হচ্ছে 9, এই 9কে আবার এই পাশে পাঠিয়ে দাও, 9কে পাশে পাঠালে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 25 থেকে 9 যদি মাইনাস করে দাও তাহলে সমান সমান এডি স্কোয়ার। দেখো তো এই 9কে মাইনাস করলে কত হয়? 26। তার মানে এডি স্কোয়ার সমান সমান হচ্ছে 26 না 16। 9 থেকে 25 থেকে 9 মাইনাস করে 16। এখন যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা পাশে গেলে কী হবে? রুট। তো রুটটাকে তুমি একবার এখানে রুট করে দাও, এই যে রুট করে দিলাম, তাহলে এটির মান কত আসছে? এডি সমান সমান 4 সেন্টিমিটার। এই যে বের করতে হবে এ কেন্দ্র থেকে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে স্পর্শটা তুমি আঁকছো তার লেন্থ হলো 4 সেন্টিমিটার। আশা করি তোমরা এই কোশ্চেনের যে সমাধানটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে অ্যান্সার হচ্ছে 4 সেন্টিমিটার। আর আমাদের সর্বশেষ প্রশ্ন যে কোনো ত্রিভুজের, আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে কি যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু ত্রিভুজের বাইরে অবস্থিত। কোন ত্রিভুজের লম্ববিন্দু ত্রিভুজের বাইরে অবস্থিত? এটা আমরা জানি যে স্থূলকোণী ত্রিভুজের যে তোমার হচ্ছে লম্ববিন্দু সেটা হচ্ছে বৃত্তের, মানে তোমার হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত। কিভাবে? যদি একটু এক্সাম্পল দিয়ে বা তোমাকে চিত্র অঙ্কন করে বোঝায় সেটা তুমি ভালো বুঝতে পারবা। তো স্থূলকোণী ত্রিভুজটাকে একটা ত্রিভুজ থাকবে যেটা একটা কোণ স্থূল, তার মানে একটা কোণ যদি স্থূল হয় সেই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে বলো তো? সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো আমরা ফর এক্সাম্পল এটা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করছি, তার মানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। এখন লম্ববিন্দু আসলে কি? দেখো, ত্রিভুজের যে কোনো বাহুর উপর, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবা, এরকম লম্ব তুমি দুইটা টানবা। ধরো আমি এইখান থেকে একটা লম্ব টানলাম বিপরীত বাহুর উপরে, তো বিপরীত বাহু বলতে আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, এই দেখো একটা লম্ব টানছে, এই যে লম্ব, তাহলে আরেকটা লম্ব যদি টানি এখান থেকে এই বাহুর উপরে, তো লম্ব যদি আমি টানি এখান থেকে, এটা তো লম্ব, এখান থেকে যদি লম্ব টানা হয় তাহলে লম্ব টানলে দুইটা লম্ব যেখানে মিলিত হবে সেটাকে বলা হচ্ছে তোমার কি বলা হয় বলো তো? সেইটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে তোমার লম্ববিন্দু। তো এখান থেকে আমি এই বাহুর উপর একটা লম্ব টানতে গেলে বাহুটা এইভাবে যাবে, যে এখানে দেখো এই বাহুটাকে বাড়ালাম আর এই লম্বটাকেও যদি আমি একটু বাড়াই দিই তাহলে এটা আসলে বাইরে যায়, দুইটা লম্ব ছেদ করবে কোথায়? বাইরে যেয়ে। তার মানে আমি যদি একটা লম্ব টানতে চাই, দুইটা লম্ব যেখানে যায় মিলবে, দুইটা লম্ব যেখানে যায় মিলবে, একটা লম্ব যদি তুমি এখানে টানো সেটা দেখবা যে অবশ্যই কি একটা লম্ব আর একটা লম্ব, অন্য ত্রিভুজের ক্ষেত্রে যেমন হয় লম্বগুলো ভিতরে অবস্থান করে, কিন্তু তোমার ধরো এই একটা যদি আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজে দেখাই, ধরো এই একটা লম্ব আর এই একটা লম্ব, এই বাহুর উপর লম্ব, ধরো এখানে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে এডি আর এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিই। এই এডি আর বিই মিলছে কোথায়? বৃত্তের তোমার ত্রিভুজের মধ্যে। কিন্তু এই ক্ষেত্রে তুমি যদি লম্ব টানো আর একটা লম্বটা অবশ্যই কোথা দিয়ে যাবে? বাইরে দিয়ে না গেলে এখানে লম্ব হবে না, কারণ এই কোণটা অলরেডি 90-এর চেয়ে বেশি, তাহলে বাইরে দিয়ে গেলে লম্ব হবে না, এটাকে বাড়াই দিলে বাইরে কোথাও যায় মিলবে। অথবা তুমি অন্যদিকে যদি লম্ব টানতে চাও কোনো একটা বাহুর উপরে, ধরো যে তুমি এই বাহুর উপর লম্ব টানতে চাচ্ছ, তাহলে এখান থেকে শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে ওই বাহুর উপরে এরকম করে এইটা হলো 90 ডিগ্রি হবে, তাই না? আর একটা লম্ব যদি এই বাহুর উপর এখান থেকে টানতে চাও তাহলে দেখবা যে লম্ব যখন তুমি টানবা তখন এইখানে যে লম্ব হবে, কারণ 90 ডিগ্রি কোণ তো আমার হইতে হবে, তখন দেখা যাবে যে সেই লম্ববিন্দু যেটা যেখানে মিলবে, অর্থাৎ লম্বটা যেখানে মিলবে সেটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থান করবে। তো সহজ করে মনে রাখলেই হয় যে আমাদের যে লম্ববিন্দুগুলো কি হবে? অবশ্যই তোমার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা বাইরে হবে, আর সমকোণী ত্রিভুজের সমকোণে লম্ব হয়, আর বাকি দুটাকে লম্ব টানলে তোমার বৃত্তের অভ্যন্তরে সেটা অবস্থান করবে। শুধু সূক্ষ্মকোণীতে একদম বৃত্তের অভ্যন্তরে, সমকোণীতে তুমি দুইটা লম্ব টানলে অতিভুজের উপরে পড়ার চান্স থাকে, আর স্থূলকোণীতে অবশ্যই তোমার ত্রিভুজের বাইরেই অবস্থান করবে। তো আমাদের এই যে টাইপ 3-তে আমরা দেখলাম যে টাইপ 2 শেষ করলাম। টাইপ 2 এর আমাদের কিছু তথ্যমূলক এবং কিছু তোমার হচ্ছে উপাত্ত তথ্য ছিল, সেখান থেকে আমরা হচ্ছে বহিবৃত্ত অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত কিছু এমসিকিউ সলভ করেছি। এরপরে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, অন্তবৃত্ত, বহিবৃত্ত, স্পর্শক এই সংক্রান্ত কিছু এমসিকিউ সলভ করলাম। যারা ক্লাসটি শুরু থেকে ছিলে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।